রাত পোহালে ঈদ, স্বাস্থ্যবিধি মেনে 64 জেলাতে ঈদ জামাতের বিশেষ আয়োজন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। সৌদির সাথে ঈদ পালন বিভিন্ন এলাকায়। রাজধানী ছাড়তে নাভিশ্বাস ধর্মুখ মানুষের বিমানবন্দর সড়ক আজও অবরুদ্ধ। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট। সরকার যদি কোনো কিছু না করে, কোনো উদ্যোগ না নেয়, তাহলে বাংলাদেশের মানুষের ভোগান্তি কোনোদিনও শেষ হবে না। জমজমাট কুরবানির পশুর হাট শেষ দিনে সকাল থেকে ক্রেতা সমাগম। প্রত্যাশিত দাম না পাওয়ার কথা বলছেন বিক্রেতারা। স্বাস্থ্যবিধি উধাও। দেশে মৃত্যু আরো 200, শুধু ঢাকা খুলনাতে প্রাণহানি শতাধিক। শনাক্তের হার 29.31। ঊর্ধ্বমুখী প্রাণহানির সাথে স্বস্তির চেয়েও বেশি সংক্রমণ। এবারের ঈদেও বন্ধ থাকবে পর্যটন ও বিনোদন কেন্দ্র। করোনায় বিপর্যস্ত অবস্থা। 1,500 কোটি টাকা ক্ষতির আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। চলে গেলেন 71-এর রণাঙ্গনের সাংবাদিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সাইমন ট্রেইন। মৃত্যু রোমানিয়ার হাসপাতালে, দেশের গণমাধ্যমে শোকের ছায়া। এবং আবারও হোয়াইট ওয়াশ করে দেখালো টাইগাররা। 3 ম্যাচের শেষ ওয়ানডেতে এবার জিম্বাবুয়েকে হারালো 5 উইকেটে। সেঞ্চুরি তামিমের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 আর 10টা সংবাদে। পুরো সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনেস জুই এবং আমি সালেজুর চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামীকাল পবিত্র ঈদুল আজহা। তবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এবারও জাতীয় ঈদগাহ ময়দান এবং কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে হচ্ছে না ঈদ জামাত। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সারা দেশের বেশিরভাগ জায়গায় বড় বড় মসজিদে হবে ঈদের প্রধান জামাত। গেল বছরের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাতে অংশ নিতে মুসল্লিদের নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যুরো প্রতিবেদকদের তথ্য ছবি নিয়ে বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে। দেশে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির মধ্যে এবার অনুষ্ঠিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। করোনার বিস্তার ঠেকাতে এবারও রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে না ঈদের প্রধান জামাত। তার পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়। এরপর সকাল 8টা, 9টা, 10টা এবং 10:45 পর্যায়ক্রমে আরও 4টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মারকাজুল ফিকরিল ইসলামী বড় মসজিদে ঈদ নামাজ হবে সকাল 7টায়। সি ব্লকে সকাল 7:15 ঈদ জামাতের আয়োজন উম্মে কুলসুম জামে মসজিদে। এফ ব্লক জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এছাড়া জি ব্লকে বাইতুল জান্নাত জামে মসজিদে সকাল 8টায় এবং এন ব্লকে ফকিহুল মিল্লাত জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। রাজধানীতে ঈদুল আজহাকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে মঙ্গলবার আশ্বস্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। যেখানে একাধিক জামাত হবে সেখানে যত সময় পর্যন্ত জামাত থাকে আমাদের পুলিশি ব্যবস্থাপনা থাকবে। এটার পাশাপাশি প্রতিটি জামাতের অভ্যন্তরে সাদা পোশাকে আমাদের পুলিশ থাকবে। আমরা মনে করি না যে এই জামাত নিয়ে তেমন কোনো সমস্যা হবে। কিশোরগঞ্জের শোলাকিয়ায় করোনার কারণে এবারও হচ্ছে না ঈদ জামাত। তাই ঈদের আগ মুহূর্তে এমন ছবি, শোলাকিয়ার নেই কোনো আয়োজন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিউতুল ফালা জাতীয় মসজিদে সকাল 7টায়। এছাড়া যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নগরের 41 ওয়ার্ডে একটি করে প্রধান ঈদ জামাত পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠিত হবে। আমাদের চট্টগ্রামের প্রায় মসজিদে ঈদ জামাত। বাড়ির যে মসজিদ আছে বহরদার বাড়ি শাহী জামে মসজিদ, এই মসজিদে আমি নামাজ পড়ব। মহামারীর কারণে এবারও সিলেটের হযরত শাহজালাল জামে মসজিদে সকাল 8টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। রাজশাহীতে সকাল 8টায় ঈদের প্রধান জামাত হবে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। করোনার কারণে এবারও বরিশালে হচ্ছে না ঈদের প্রধান জামাত। তবে ঈদের সবচেয়ে বড় জামাত হবে সদর উপজেলার চরমনাই দরবার শরীফ মাঠে সকাল 8টায়। স্বাস্থ্যবিধি মেনে খুলনায় ঈদুল আজহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় টাউন জামে মসজিদে। এত সব প্রস্তুতির মধ্যে খবর ভালো না আবহাওয়ার। কোরবানির ঈদের দিন
ঢাকা সহ কিছু এলাকায় হালকা আবার কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র বিভাগসমূহে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে তাই বর্ষার মাঝামাঝি এই সময়ে করোনার উচ্চ ঝুঁকির মধ্যে পালিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসবের একটি ঈদ উল আজহা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয় আসবেই। ঈদ উল আজহা উপলক্ষে দেয়া ভিডিও বার্তায় করোনা মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদও। মহিমায় সমুদ্র পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসী ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। গত 1 বছরের বেশি সময় ধরে আমরা করোনা ভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি, আর এই লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং আমরা জিতব ইনশাল্লাহ। আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। উপচে পড়া ভিড়, তীব্র যানজট, বাড়তি ভাড়া সহ নানা ভোগান্তি সহ্য করেই ঈদ উদযাপনে বাড়ির পথে সাধারণ মানুষ। চরম দুর্ভোগে আছেন সড়ক পথের যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা কাটছে যানজটেই। দুর্ভোগ ছিল নৌপথের যাত্রীদেরও। তবে কিছুটা স্বস্তি রেল যাত্রায় ছিল না তেমন শিডিউল বিপর্যয়। যদিও করোনা প্রেক্ষাপটেও বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ভিড়ে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। ঈদে ঘরমুখ মানুষের খবর জানাচ্ছেন সজল দাস। এই চিত্র ঢাকা ময়মনসিংহ মহাসড়কের। সকাল থেকেই তীব্র যানজটে নাকাল ঈদে ঘরমুখ মানুষ। একই অবস্থা ছিল দেশের বেশিরভাগ মহাসড়কে। থেমে থেমে বৃষ্টি, দুঃসহ যানজট, সব মিলে চরম দুর্ভোগ সহ্য করেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন অসংখ্য মানুষ। চেষ্টা করতেছে ব্যাঙ্গা যাওয়ার, ছাড়া কোনো উপায় নেই। মোটরসাইকেলে যেতে চাইছিলাম তো 300-350 টাকা ভাড়া চাই এখান থেকে। জাম তো এখানে পড়ে গেছি, প্রায় আধা ঘন্টা উপরে হয়ে গেছে। এরপরে কখন যায় পৌঁছব আল্লাহ পাক জানে। অন্যবারের তুলনায় ভিন্ন চিত্র ছিল রেলপথে। যদিও যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি তাদের দুর্ভোগ ছিল চরমে। আমাদের কাশনে টিকিটের ট্রেন চলাচলের নির্দেশনা রয়েছে, সেই মোতাবেক আমরা ওনাদের টিকিট দিতে পারছি না। আমরা ওনাদেরকে বুঝিয়েছি যে আপনাদের অন্য কোনো উপায়ে বাসায় চলে যান। হ্যান্ড স্যানিটাইজার বা ওই যাবতীয় স্বাস্থ্যবিধি সব ঠিক আছে এবং আরামে যাচ্ছে। টিকিট দেওয়ার কোনো খবর নাই, লাইনের নামে তাড়াহুড়া, উড়ি ঘন্টাখানিক হলো দাঁড়ায় আছি, বাট টিকিট পাবো কিনা এটা এখনো নিশ্চিত না। মানুষের ভিড়ে স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত ছিল নৌপথে। বাড়তি ভাড়া আর লঞ্চের শিডিউল বিপর্যয়ে বারবারই লঞ্চ কর্তৃপক্ষের সাথে তর্কে জড়িয়েছেন যাত্রীরা। এখনো লস পাইতেছি না, লস এখনো আসে নাই বা দেখতেছি না। আমাদের বড় লস গেলে সব জায়গা, আর আমার টিকিট কাটছি বলতে আমাদের টাকা দিয়ে দেন, যদি আপনার লস ছাড়েন তাহলে আমরা যেমন এলাম অন্য ব্যবস্থা করবো। সকাল 8টা বাজে লঞ্চে উঠছি, এখন হেরা বলতেছে যে 3:30 বাজে নাকি ছাড়বে। আমাদের লঞ্চ যাত্রী যখন হবে লঞ্চ আমরা ছেড়ে দেবো। ঈদের মৌসুম কোনো ছাড় কোনো টাইম নেই, প্লাস আমার যাত্রী হয় না। তবে লঞ্চ চলাচলে নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। রাত পোহালে ঈদ, শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। যত কষ্টই হোক বাড়ি ফিরতে হবে প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে। নানা ভোগান্তি সহ্য করছেন তারা, কিন্তু তারপরেও রওনা হয়েছেন গন্তব্যের উদ্দেশ্যে। স্বাস্থ্যবিধি মানতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, কিন্তু অতিরিক্ত ভিড়ে স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত। সজল দাস, নিউজ 24, সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা। দর্শক, ঈদের যাত্রার খবর জানাতে এবারে বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব সহকর্মী মাসুদা লাবুনির কাছে। তিনি রয়েছেন বিমানবন্দর সড়কে। লাবুনি, রাত পোহালেই তো ঈদ, তো ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন সড়কে? এখন কিন্তু যারা যাচ্ছে, অর্থাৎ এই যে এয়ারপোর্ট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে কিন্তু যানজট আছে। এছাড়া রাজধানী অন্যান্য সড়কে তেমন কোনো যানজট নেই, এবং এখন যারা আসলে যাচ্ছেন তারা একবারে শেষ মুহূর্তে, যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যারা বিভিন্ন দোকানি বা
নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে যারা আসলে ছুটি পায়নি এমন মানুষ যারা, তারাই কিন্তু এখন বাড়ি যাচ্ছেন। এবং এই যে আমি অর্থাৎ এই আব্দুল্লাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়ক, এই সড়কে যানজট আছে। এবং এছাড়া যে যানজট যেটি আছে সেটি হলো অনেকে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, রিক্সা এগুলো নিয়ে বের হয়েছে। এবং যেহেতু মাঝখানে লকডাউনের কারণে বিভিন্ন দোকানপাট বন্ধ ছিল, অর্থাৎ শেষ মুহূর্তে যারা কেনাকাটা করেছেন তারাই বের হয়েছেন, তারা ঘরে ফিরছেন। এছাড়া যে গাড়িগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই অভ্যন্তরীণ রুটের গাড়ি। এই এখন যানজট অনেকটাই কম, অর্থাৎ বিকাল থেকে এবং সকালবেলা যে পরিমাণ যানজট ছিল সেই পরিমাণ যানজট কিন্তু এখন নাই। এবং গত 2-3 দিনের তুলনায় আজকে কিন্তু যানজটের পরিমাণ কম, অর্থাৎ শেষ মুহূর্তে যারা বাড়ি যাওয়ার তারাই যাচ্ছেন এবং বলছেন যে তাদের বিভিন্ন কাজ ছিল, এই কারণে তারা আগে যেতে পারেননি, অনেকে ছুটি পাননি যার কারণে তারা আগে যেতে পারেননি। আমাদের আরেকজন সহকর্মী আছেন সালেজহুর, টাঙ্গাইলে, আতিক, আমরা এখন তার কাছে যাব। আতিক, আপনার কাছে একটু জানতে চাই টাঙ্গাইলের সড়কের কি অবস্থা দেখছেন বা সেখানে যানজট কতটা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ লাবণী। আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র কিন্তু এখনো সেই যানজটের মধ্যেই প্রত্যয় হয়েছে এই অঞ্চলের যাত্রীদের। আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি, এখনো কিন্তু সেই যে বঙ্গবন্ধু সেতু থেকে রামনা বাইপাস পর্যন্ত প্রায় 30 কিলোমিটার কিন্তু এখনো যানজটের মধ্যে পড়তে হয়েছে এবং অসংখ্য গাড়ি যানবাহন কিন্তু এর মধ্যে রয়েছে। এবং আসলে যে গত 2 দিনের চেয়ে এবার কিছুটা কিন্তু ভিন্ন চিত্র আমরা লক্ষ্য করছি, অর্থাৎ সকাল থেকেই কিন্তু একই চিত্র আমরা লক্ষ্য করেছি এই মহাসড়কে, এই যার কারণে আসলে চরম ভোগান্তিতে কিন্তু পড়তে হয়েছে এই অঞ্চলের যারা যাত্রী রয়েছেন। এবং বিশেষ করে আসলে যে করোনার সংক্রমণ ঝুঁকি নিয়ে তারা বাড়িতে ফিরছেন এই অঞ্চলের যাত্রীরা, এবং বিভিন্ন যে পণ্যবাহী ট্রাক এবং গরুবাহী যে ট্রাক রয়েছে সেই ট্রাকেও কিন্তু তারা যাচ্ছেন। আসলে বুঝতেই পাচ্ছেন যে এখনো গাড়ি যানবাহন প্রচুর রয়েছে এবং থেমে থেমে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। তো সব মিলে আজকের এই মহাসড়কে কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে এই উত্তরবঙ্গের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেক ভোগান্তির মধ্যে তাদের পড়তে হয়েছে। তবে আসলে এই যানজট কখন নাগাদ ছেড়ে যাবে সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না। তবে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা বলছেন যে অতি শীঘ্রই এই যানজট নিরসন করার জন্য চেষ্টা করবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিয়ে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জোহর। আতিক এবং লাবণী, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঘরমুখী মানুষের ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি পরের সংবাদে। কোরবানির পশুর দাম কমতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন হাটে। একদিকে ক্রেতা কম, অন্যদিকে পর্যাপ্ত আমদানির প্রভাব পড়েছে পশুর দামে। বিক্রেতারা বলছেন একদিন আগেও যে দাম হাঁকিয়েছেন ক্রেতারা, শেষ দিনে তার আশপাশেও দাম নেই। তবে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় দাম এখনো হাতের নাগালে নেই বলে দাবি ক্রেতাদের। তালুকদার বিপ্লব ও প্রতিনিধিদের সহায়তায় সুলতান আহমেদের রিপোর্ট। 8 লাখের গরু 4 লাখ, আর যেদিন কিনেছিলাম তারপরের দিন 5.5 লাখ কইছিল দিনে। রাজধানীর উত্তরার 17 নম্বর সেক্টরের গরুর হাটের এই বিক্রেতার আক্ষেপের যেন অন্ত নেই। 2-1 দিনের ব্যবধানে দাম কমার এই পার্থক্য শুধু 2-1 জন বিক্রেতার মুখে নয়, প্রায় সব বিক্রেতারই একই অভিযোগ। শত শত মাইল দূর থেকে আনা পশু শেষ দিনে বিক্রি করতে অনেকটাই মরিয়া হয়ে উঠেছেন বিক্রেতারা। তার সাথে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি তাদের ভয় বাড়িয়েছে কয়েক গুণ। আমরা বাজারে গরু নিয়ে আসছি, খুব ভয়াবহ অবস্থায় আছি। লাভ 3টে 5,000-8,000 তুলে ফেলছে, আর ওগুলো 10,000 করে লস। অবশ্য যারা আগে বিক্রি করেছেন কিছুটা হলেও খুশি তারা। গ্রামে 1.5 লাখ টাকা দাম হচ্ছিল, বাজারটা আমার খুবই ভালো লাগছে। বাজারে আমি এসে গরুর দাম পাইছি 3,25,000 টাকা। বেলা গড়াবার সাথে সাথে অবশ্য ভিড় বাড়তে থাকে হাটগুলোতে। তাতে হতাশা কাটতে শুরু করে বিক্রেতাদের। যদিও দাম স্বাভাবিক বলছেন ক্রেতারা, অন্যদিকে বেচা বিক্রি নিয়ে সন্তুষ্ট হাট কর্তৃপক্ষ।
কালকে যে গরু 80-90 দাম করে গেছে, আজকে একটা দেখলাম কালো একটা নিলই মাত্র 60,000 টাকা দিয়া। তো মোটামুটি আশা করতেছি সবাই একটা রিজনেবল 22-24 হাজার টাকা মন প্রতি ইনশাল্লাহ পেয়ে যাবে। না, ক্রেতা কালকে অনেক বেশি ছিল, ইনশাল্লাহ আজকেও আসবে আমাদের ধারণা, গরু থাকবে না হাটে। ঢাকার এমন বাস্তবতার যেন উল্টো চিত্র চট্টগ্রাম সহ দেশের কয়েকটি জেলায়। দাম এখনো হাতের নাগালে আসেনি বলে অভিযোগ ক্রেতাদের। এটা 6 লাখ টাকা দিয়ে কিনছে আমরা, বর্তমান বাজারের পরিস্থিতি খুব ভালো। যে গরুর পছন্দ হচ্ছে সেই গরুর দাম লাখের উপর। দেখা যাচ্ছে 1 লক্ষ টাকার যেটা গরু আমি পাবো, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে অনেক দাম বেশি মনে হচ্ছে আমার কাছে। গরুর পাশাপাশি শেষ দিনে বেচা বিক্রি জমে উঠেছে ছাগল, ভেড়া কিংবা মহিষের। ঈদের দিন সকালের আগেই যেগুলো বিক্রির অপেক্ষায় বিক্রেতারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে রাজধানীর নতুন বাজার পশুরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, শেষ মুহূর্তে তো গরুর দাম কমে আসছে, ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে হাটে, আর স্বাস্থ্যবিধির কি অবস্থা? ধন্যবাদ জুই। বলছিলেন যে শেষ মুহূর্তে কোরবানির পশুর হাট কতটা জমে উঠেছে এবং স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে। তো আমি পশুর হাটের বিভিন্ন হাটগুলো দেখেছি এবং এই নতুন বাজার হাটের যে চিত্রটা আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি, যে অন্যান্য বছরগুলোতে আমরা দেখেছি যে হাটে এই সময়টাতে ক্রেতাদের সরগম অনেকটাই বেশি থাকে, বেচা কেনার মধ্যে একটা আনন্দ দেখা যায়। সেটা যারা গরু নিয়ে আসেন বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে ব্যাপারীরা, তাদের মধ্যে সেই বিষয়টা কিন্তু এই বছর লক্ষ্য করা যায়নি। এবং কিছুক্ষণ আগে এক ব্যাপারীর সাথে কথা হচ্ছিল, তিনি জানাচ্ছিলেন যে তিনি কুমিল্লা থেকে আসছেন, সেইখান থেকে 9টি গরু নিয়ে এসেছেন, এর মধ্যে মাত্র 3টি গরু বিক্রি করতে পেরেছেন। অথচ আর বাকি যে 6টি গরু, সেই 6টি গরু নিতেও তার যেই খরচ যাবে সেটা আসলে তার লাভের অংশ এর কিছুই থাকে না। তো এই বিষয়গুলোই বলছিলেন ব্যাপারীরা। এবং ক্রেতাদের যে বিষয়টা, ক্রেতারা কিন্তু আসলে বলছেন যে এই করোনার মধ্য দিয়ে লকডাউন এবং মানুষ যে পরিমাণ তাদের কর্মক্ষেত্র সব বিষয় নিয়ে বলছেন যে দামের পরিমাণ অনেকটাই বেশি। এবং স্বাস্থ্যবিধির কথার পাশাপাশি যে এই পরিমাণ মানুষ এখানে এসছেন, যে স্বাস্থ্যবিধি অনেকাংশেই মানা হচ্ছে না। আমরা দেখেছি বিভিন্ন দিনগুলোতেও যে কোনোভাবেই স্বাস্থ্যবিধিগুলো কেউই মানছেন না। এবং যারা ব্যাপারীরা রয়েছেন তাদের মধ্যেও বলা চলে যে শেষ দিনে হতাশা। তো এই ছিল আমার কাছে পশুরহাট নতুন বাজার থেকে সর্বশেষ খবর। জুই, ধন্যবাদ আলী। দর্শক, রাজধানীর নতুন বাজার থেকে পশুরহাটের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী আলী তালুকদার। জানাবো দেশের করোনা পরিস্থিতির খবর। করোনায় দেশে আরও 200 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 61 থেকে 70 বছরের মধ্যে 62 জন মারা গেছেন। মারা যাওয়া 200 জনের মধ্যে ঢাকা বিভাগে আছেন 51 জন, চট্টগ্রাম বিভাগে 49, রাজশাহী বিভাগে 12, খুলনা বিভাগে 50, বরিশাল বিভাগে 7, সিলেট বিভাগে 11 জন, রংপুর বিভাগে 12 জন আর ময়মনসিংহ বিভাগে আছেন 8 জন। এ নিয়ে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন 18,325 জন। একদিনে 39,510 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন 11,579 জন। নমুনা পরীক্ষা রোগী শনাক্তের হার 29.31%। গেল 10 দিনের করোনা গ্রাফ ঈদের খুশিকে মলিন করতে পারে নিমিষেই। মাত্র 10 দিনে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে 1 লাখের বেশি, আর মৃত্যু পেরিয়েছে 2000। এভাবে রোগী বাড়তে থাকলে হাসপাতালগুলোয় সক্ষমতা বৃদ্ধি করা অসম্ভব হয়ে পড়বে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশের জেলা সদর হাসপাতালগুলোতে কোভিড শয্যা বৃদ্ধির পাশাপাশি জনবল বৃদ্ধির পরামর্শ দিচ্ছে কোভিড-19 জাতীয় কমিটি। বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। রাজধানীর হাসপাতালগুলোর করোনা ওয়ার্ডের চিত্র দেখলে বোঝার উপায় নেই রাত পোহালেই ঈদ। নগরবাসী যখন নারীর টানে বাড়ি ফেরায় ব্যস্ত, তখন করোনা ওয়ার্ডগুলোতে হাই ফ্লো নেজাল কেননা পড়াতে হচ্ছে অক্সিজেন স্বল্পতায় ভুগতে থাকা রোগীদের। এমন বাস্তবতায় ঈদের খুশিতে করোনা ভাইরাস যেন শুধুই দুঃখের সংবাদ। গেল 10 দিনে করোনা সংক্রমিত করেছে দেশের 1 লাখের বেশি মানুষকে, যার মধ্যে আছে যাবৎকালের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। শুধু তাই নয়, একই সাথে মৃত্যুর গ্রাফটাও উঠতের দিকে। 10 দিনেই মৃত্যু ছাড়িয়েছে 2000, আর পাওয়া গেছে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যাও।
স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার তথ্য অনুযায়ী দেশে গড়ে প্রতি 10 লাখে এখন আক্রান্ত হচ্ছেন 6,000-এর উপর, যার তুলনায় সুস্থতা মাত্র 5,000-এর উপরে। তবে চোখ রাঙাচ্ছে গড়ে 107 জনের মৃত্যু। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ কমানো না গেলে পুরোপুরি সক্ষমতা হারাবে হাসপাতালগুলো। রোগীকে অক্সিজেন দেওয়ার যে ব্যবস্থাপনা, সেটি তার সামর্থ্যের চূড়ান্ত সীমায় রয়েছে। এমতো অবস্থায় রোগীর সংখ্যা আর বাড়লে হাসপাতালে ভর্তি করা যাবে না, অক্সিজেন দেওয়া যাবে না। যে হারে রোগী বৃদ্ধি পাচ্ছে, সে হারে হাসপাতালগুলোর জনবল ও জেলা সদরে শয্যা সংখ্যা বৃদ্ধি করার পরামর্শ দিচ্ছে কোভিড-19 জাতীয় কমিটি। জেলা পর্যায়ে যে সমস্ত জেলায় সুযোগ আছে, সেই জেলাগুলোতে কোভিড শয্যা সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। হাসপাতালে যে সমস্ত ভর্তি রোগী, সেই ক্ষেত্রে দ্রুত ডিসপোজ করতে হবে, শর্ট স্টে কুইক ডিসপোজাল, সেই পদ্ধতিতে যেতে হবে। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ নামিয়ে আনতে সরকার ও জনগণ উভয় পক্ষকেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বলছেন বিশেষজ্ঞরা। মুর্শাদ হাসান, নিউজ 24, ঢাকা। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য ও করোনা মহামারী থেকে রক্ষা পেতে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে পশু কোরবানিও করেন তারা। মহামারীর মধ্যে ত্যাগের মহিমায় মঙ্গলবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে পালন করা হয়েছে পবিত্র ঈদুল আজহা। একই দিন ঈদ পালন করেছে ইউরোপের দেশগুলো। ঈদুল আজহা উদযাপন করেছে মিশর, মালি, সেনেগাল সহ আফ্রিকার অনেক দেশও। বুধবার ঈদুল আজহা উদযাপন করবে ভারত, পাকিস্তান ও ইরান সহ অনেক দেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আসমাতুলির ডেস্ক রিপোর্ট। চলমান মহামারীর কারণে সৌদি আরবে এবার হজের পাশাপাশি ঈদুল আজহাও পালিত হচ্ছে সীমিত পরিসরে। সংযুক্ত আরব আমিরাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঈদুল আজহা। কুয়েতেও স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয়েছে ঈদের নামাজ। তবে ফিলিস্তিনিরা ঈদ উদযাপন করেছেন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে। মঙ্গলবার মসজিদুল আকসায় হাজার হাজার ফিলিস্তিনি ঈদের নামাজ আদায় করেন। ঈদুল আজহা উদযাপিত হয়েছে সিরিয়াতেও। এদিকে মঙ্গলবার মধ্যপ্রাচ্যের বাইরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতেও ঈদ উদযাপিত হয়েছে। ঈদুল আজহা পালিত হয়েছে জার্মানি, স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশে। ঈদুল আজহা উদযাপিত হয়েছে মিশর, সেনেগাল ও মালি সহ আফ্রিকার দেশগুলোতেও। তবে মালিতে ঈদের জামাতে ছুরি হামলায় আহত হন দেশটির প্রেসিডেন্ট আসিমি গোইতা। আফগানিস্তানেও ঘটেছে অপ্রীতিকর ঘটনা। ঈদের নামাজে প্রেসিডেন্ট ভবন লক্ষ্য করে হয়েছে রকেট হামলা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আসমাতুলি, নিউজ 24। করোনার প্রভাব এবারও ঈদ উৎসবে পর্যটক শূন্য থাকছে দেশের পর্যটন কেন্দ্রগুলো। খাত সংশ্লিষ্টরা বলছেন, এতে পর্যটনে ক্ষতি হবে প্রায় 1,500 কোটি টাকা। আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বিনোদন কেন্দ্রগুলো। অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির ধারা বিবেচনায় অন্তত ঈদ মৌসুমে পর্যটন খাত এবং বিনোদন কেন্দ্র খুলে রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ৭১-এ পাকিস্তান সেনাবাহিনীর নিধনযজ্ঞের খবর যে ব্রিটিশ সাংবাদিক বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন, বাংলাদেশের সেই অকৃত্রিম বন্ধু সাইমন ড্রিঙ্ক আর নেই। তার বয়স হয়েছিল ৭৬ বছর। রোমানিয়ার একটি হাসপাতালে গত শুক্রবার অস্ত্রোপচারের সময় তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ফেসবুকের কাভার ফটোতে বাংলার অপরূপ দৃশ্য, চিরসবুজের বাংলাদেশ। এই দেশের মাটিতেই কাটিয়েছেন জীবনের অধিকাংশ সময় তিনি সাইমন ড্রিঙ্ক। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যে কজন বিদেশি সাংবাদিক বিশ্বের কাছে বাংলাদেশের খবর তুলে ধরেছিলেন, তাদের মধ্যে অন্যতম সাইমন ড্রিঙ্ক। তিনি বাংলার মাটিতে পাকিস্তানি বাহিনীর নির্যাতন ও গণহত্যার প্রত্যক্ষদর্শী। প্রত্যক্ষ করেন ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণ, এরপর ২৫ মার্চ রাতের গণহত্যা। নিজের জীবন বিপন্ন করে সরজমিন প্রতিবেদন প্রকাশ করেন, সারা বিশ্বকে জানিয়ে দেন নিরীহ বাঙালির উপর পাকিস্তানি বর্বর হামলার কথা। মুক্তিযুদ্ধের সপক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে ওঠার প্রাথমিক ধাপ ছিল সাইমন ড্রিঙ্কের প্রতিবেদন। পরবর্তীতে বাংলাদেশে বেসরকারি টেলিভিশনের আধুনিকতার রূপকার সাইমন ড্রিঙ্ক টেলিভিশন সাংবাদিকতায় অনন্য মাত্রা যোগ করেছিলেন। সাইমন ড্রিঙ্কের জন্ম ১৯৪৫ সালে। পেশাগত জীবনে ২২টি যুদ্ধ, অভ্যুত্থান ও বিপ্লব প্রত্যক্ষ করেছেন।
জানা যায় গত শুক্রবার রোমানিয়ার একটি হাসপাতালে অস্ত্রোপচারের সময় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও 2 সন্তান সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবারে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। ঢাকা মেট্রো রেলের আরও 10টি বগি ও 2টি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী এমভি হরিজন 9 নামের একটি জাহাজ। মঙ্গলবার বিকেলে মোংলা বন্দরের 7 নম্বর জেটিতে নোঙর করেছে জাহাজটি। মোংলা বন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। সিলেট 3 আসনের উপনির্বাচনকে সামনে রেখে শেষ সময়ের প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে নিজ নির্বাচনী এলাকায় নানা কর্মসূচি পালন করেছেন তিনি, দিয়েছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতিও। চট্টগ্রামে কোরবানির পশুর বর্জ্য 10 ঘন্টার মধ্যে অপসারণ করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তবে নগরবাসীকে তিনি নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করারও আহ্বান জানান। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14 কেজি তরল সোনা সহ 3 যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্ম পুলিশ। মঙ্গলবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের TK712 ফ্লাইটে মিশর থেকে ঢাকায় আসেন 3 যাত্রী। আটককৃতরা হলেন টাঙ্গাইলের রিয়াজুল হাসান, কেরানীগঞ্জের মোহাম্মদ আমিন, সোনারগাঁয়ের মোকাররম খান। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহা উপলক্ষে স্থলবন্দরগুলো 4 দিনের জন্য আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যশোরের বেনাপোল স্থলবন্দরে আজ থেকে এই ঘোষণা কার্যকর হয়েছে। 23 জুলাই পর্যন্ত বন্ধ থাকার পর 24 জুলাই দুদেশের বাণিজ্য কার্যক্রম আবার শুরু হবে। ছুটির দিনের মধ্যে বন্দরের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বেনাপোলের মতো একইভাবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ আছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরেও। তবে এই ঘোষণার আগেই বন্দরে পৌঁছানো পণ্য খালাস অব্যাহত আছে। এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। যুক্তরাষ্ট্রের অরেগন স্টেটে বাড়ছে দাবানলের শিখা। উঠছে অঞ্চলটির প্রায় 3 লাখ একর জমি, জ্বলছে ক্যালিফোর্নিয়াও। জার্মানের ক্ষয়ক্ষতি রক্ষায় স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে সক্রিয় রয়েছে 80টি দাবানল। কয়েক ঘন্টার ব্যবধানে আগুন ছড়িয়ে পড়ছে হাজার হাজার একর জমিতে। এসব এলাকার হাজার হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ও কানাডা ছাড়াও দাবানলে পড়ছে রাশিয়া। দেশের সবচেয়ে খারাপ অবস্থা ইয়াকুটিয়াতে, দাবানলে জ্বলছে স্পেনের কাতালোনিয়াও। এ পর্যায়ে জানাবো খেলার খবর। নিজেদের ওয়ানডে ইতিহাসে জিম্বাবুয়েকে তাদের মাটিতেই প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে 5 উইকেট হারিয়েছে তামিম ইকবালের দল। ফলে টানা 5 সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার রেকর্ড করল টাইগাররা। পাশাপাশি বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ। জয়ের দিনে ক্যারিয়ারের 14তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। বিস্তারিত তৌহিদুল ইসলামের রিপোর্টে। দীর্ঘ 8 বছর পর জিম্বাবুয়ে সফরে গিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো তাদের হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। তামিমের সেঞ্চুরিতে ভর করে জিম্বাবুয়ের দেয়া 299 রানের বড় লক্ষ্য 5 উইকেট হাতে রেখেই টপকে যায় তারা। ফলে দেশ ও বিদেশের মাটি মিলিয়ে টানা 5 সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। 2006 সালে কেনিয়া ও 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের পর তৃতীয়বারের মতো বিদেশের মাটিতে হোয়াইট ওয়াশের স্বাদ পেল বাংলাদেশ। জিম্বাবুয়ের দেয়া 299 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লিটন ও তামিমের ব্যাটে শুরুটা ভালোই করে বাংলাদেশ। তাদের উদ্বোধনী জুটি থেকে আসে 88 রান। 32 রান করে মাঝে ভেড়ের শিকারে পরিণত হন লিটন। কিছুটা মারমুখী ভঙ্গিতে ইনিংসে শুরু করেন দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা সাকিব। তবে ইনিংস বেশি লম্বা করতে পারেননি তিনি। 30 রান করে জংওয়ের শিকারে পরিণত হন তিনি।
লিটন সাকিব ফিরলেও উইকেটের এক প্রান্ত আগলে ক্যারিয়ারের 14তম সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে যা চতুর্থ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে 112 রান। এরপর মিঠুন 30 রান করে ফিরলেও সুহানের অপরাজিত 45 ও আফিফের 26 রানে ভর করে 5 উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে চাকাভার 84 রানের পর সিকেন্দারাজার 54 বলে 57 ও বুরলের 43 বলে 59 রানের ইনিংসে ভর করে 3 বল বাকি থাকতেই 298 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। সাইফুদ্দিন ও মুস্তাফিজ নেন 3টি করে উইকেট। তৌহিদুল ইসলাম, নিউজ 24। শেষ করব তারকা জগতের ঈদ পরিকল্পনার খবর দিয়ে। করোনা বাস্তবতায় এবারও ভিন্ন আভে এসেছে পবিত্র ঈদ উল আজহা। করোনার প্রকোপ বাড়ায় এবছরও সবাইকে ঘরবন্দি ঈদ কাটাতে হবে। শোবিজ তারকারা তাই নিজের মতো করে ঈদের আনন্দ খুঁজে নেওয়ার পরিকল্পনা করেছেন। কেমন কাটাবেন শোবিজ তারকারা এবারের ঘরবন্দি ঈদ, তা জানবো ফাতেমা কাউসারের প্রতিবেদনে। প্রতি বছর ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নারীর টানে সবাই গ্রামে ছুটলেও গত বছর থেকে প্রেক্ষাপট ভিন্ন। শোবিজ তারকারাও পালন করছেন এক অন্যরকম ঈদ। তবে কোরবানির ঈদকে ঘিরে সবার আছে আলাদা পরিকল্পনা। ছোটবেলার ঈদ যে কারোর জন্য আনন্দের, বড় হলে সেটি যেন অনেকটাই ম্লান হয়ে যায়। তবে দিঘি জানালেন আগের মতো না হলেও ঈদ এখনো আনন্দের বার্তা নিয়ে আসে তার জন্য। রাতে ঘুরতে বের হওয়ার পরিকল্পনা রয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির। কোরবানি দেওয়া হবে, কিন্তু আসলে ওই ফ্রেন্ডদের বাসায় যাওয়া বা আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া, ফর্মালিটিস করা, এইগুলো হচ্ছে মনে হয় না করা হবে। ফ্রেন্ডরা আসবে, গরু দেখবে, তাদেরকে গরু দেখানো, তারপরে আশেপাশে যারা যারা গরু কিনেছে তাদেরটা দেখা। আসলে এটা যত বড় হচ্ছে জিনিসটা কমে যাচ্ছে। কাজ হারিয়ে ভালো নেই দেশের অনেক মানুষ, আর তাই এবারের ঈদে মন খারাপ চিত্রনায়ক ডিপজলের। নামাজ শেষে এফডিসিতে সহশিল্পীদের সাথে কাটবে জায়েদ খানের ঈদ। তবে এই ঈদটা আমার জন্য খুব একটা ভালো যাবে না, কারণ গরিব মানুষের অবস্থা খুব একটা ভালো না। ওনাদের জন্য সবাই দোয়া করেন, পাশে থাকবেন। এবার কুরবানি নিয়ে পরিকল্পনা, আমি যত মাংসই হবে 90% মাংস আমি গরিবরেই দেব। বাবার সাথেই আমি কাটাতাম, যেহেতু আমার বাবা নাই, তো সেহেতু আসলে আমি এখন ঈদটা আমি গত রোজার ঈদটা আমি কাটিয়েছি একটা অটিস্টিক বাচ্চাদের সাথে। এবার হয়তো কোনো এতিমখানায় বা বাচ্চাদের সাথে কাটাবো এবং বাবার জন্য দোয়া করবো সেখানে। এই ঈদকে ঘিরে কোরবানির পশু কেনার অভিজ্ঞতাও তারকাদের ভিন্ন ভিন্ন। বা বড় গরু আসলে সবাই দেখেন, এরকম সবাই আমাকে দেখার জন্য, কারণ হাটে তো পুরো ডিস্ট্রিক্টের লোকগুলো চলে আসেন, তো তাদের আমি একটা ক্রেজ ওই সময় খুব ছিলাম ইয়াং ফেলেন হিসেবে। তো গরু কিনতে গিয়ে গরু হয়ে গেছিলাম, এটা একটা। আমার মা হঠাৎ করে বললেন যে মহিষ কোরবানি দিতে হবে, তো এটা দিচ্ছি এবার। করোনা মুক্ত পৃথিবী ফিরে পেলে সিনেমা হলে মুক্তি পাবে একাধিক বড় বাজেটের সিনেমা। দর্শকদের সাথে ঈদের আনন্দে ভাসবে চলচ্চিত্রের তারকারা, এমন প্রত্যাশা সবার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করব। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাত পোহালে ঈদ, স্বাস্থ্যবিধি মেনে 64 জেলাতে ঈদ জামাতের বিশেষ আয়োজন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। সৌদির সাথে ঈদ পালন বিভিন্ন এলাকায়। রাজধানী ছাড়তেই নাভিশ্বাস ঘরমুখো মানুষের, বিমানবন্দর সড়ক আজও অবরুদ্ধ। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট। সরকার যদি কোনো কিছু না করে, কোনো উদ্যোগ না নেয়, তাহলে বাংলাদেশের মানুষের ভোগান্তি কোনোদিনও শেষ হবে না। জমজমাট কুরবানির পশুর হাট, শেষ দিনে সকাল থেকে ক্রেতা সমাগম। প্রত্যাশিত দাম না পাওয়ার কথা বলছেন বিক্রেতারা, স্বাস্থ্যবিধি উধাও। দেশে মৃত্যু আরো 200, শুধু ঢাকা খুলনাতে প্রাণহানি শতাধিক। শনাক্তের হার 29.31। ঊর্ধ্বমুখী প্রাণহানির সাথে সুস্থের চেয়েও বেশি সংক্রমণ। এবারের ঈদেও বন্ধ থাকছে পর্যটন ও বিনোদন কেন্দ্র। করোনায় বিপর্যস্ত অবস্থা, 1,500 কোটি টাকা ক্ষতির আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। চলে গেলেন 71 রণাঙ্গনের সাংবাদিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সাইমন ট্রিং। মৃত্যু রোমানিয়ার হাসপাতালে, দেশের গণমাধ্যমে শোকের ছায়া। এবং আবারও হোয়াইট ওয়াশ করে দেখালো টাইগাররা। 3 ম্যাচের শেষ ওয়ানডেতে এবার জিম্বাবুয়েকে হারালো 5 উইকেটে। সেঞ্চুরি তামিমের। দর্শক, এই ছিল এখনকার সংবাদ আয়োজন। আরো খবর ও তার বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv তে। ধন্যবাদ সবাই।